শুরুতেই শিরোনাম। ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ বাদ দিলেন শুভেন্দু। সই জাল কাণ্ড, সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দু। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হলো ডিম, উদ্ধার করল পুলিশ। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে 10 জনপথে মমতা যতদিন বেঁচে ততদিন ওনার সঙ্গে, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব। জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর। বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে 38 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোদাল দিয়ে মাটি কেটে 100 দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ফলতার পুষ্পা জাহাঙ্গীরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়ালো না কোনো আইনজীবী। জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র, হাজিরাতে ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক। বাংলার বাড়ি প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্য সচিবের। যোগ দিবসে বিশ্বের নজরকাড়া প্রস্তুতি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 2 কেন্দ্রীয় মন্ত্রী। অবশেষে বাংলায় ঢুকল বর্ষা, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে কবে আসবে মৌসুমি? বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মন্দির মসজিদ, জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট। ভারত বাংলাদেশের সীমান্তে এবার নজরদারি চালাবে বিএসএফ রোবট, অনুপ্রবেশ রুখতে কপ্টার ড্রোন। হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে শ্মশানে সলমান খান, কাকে হারিয়ে শোক বিধ্বস্ত ভাইজান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তোলাবাজির অভিযোগ করতে গ্রেপ্তার 2 বিজেপি নেতা। কিসের খোঁজে কালীঘাটের তৃণমূল দপ্তরে তল্লাশি সিআইডির, মমতার বাড়িতে ঢুকে নাটক কল্যাণের। রাজেন্দ্র প্রসাদ রোডে আর পার্টি অফিস নয়, দরজা বন্ধ করলেন পার্থ ভৌমিক, দিল্লিতেও ঠাঁই নাড়া তৃণমূল। উজ্জ্বলা যোজনায় বড় পরিবর্তন, ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা 9 থেকে কমে হল 4। কালীঘাটের দুয়ারে সিআইডি, দিল্লিতে তড়িঘড়ি সোনিয়ার বাড়িতে মমতা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি চাইলেন দেব, মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমরা করব। হাওড়ায় দই কারখানার ভিত স্থাপনে আসছেন শাহ, এবার উত্তরবঙ্গে বিনিয়োগ করবে আমুল। ফের বালুরঘাট থেকে উড়বে বিমান, প্রতিশ্রুতি পূরণে তৎপর সুকান্ত। সংবিধান সংশোধনে প্রয়োজন 2/3, লোকসভায় তৃণমূল ভাঙিয়ে জাদু সংখ্যা ছুঁতে পারল এনডিএ। অধিকৃত কাশ্মীরে পাক সেনার বিরুদ্ধে গেরিলা যুদ্ধে জনতা, ভয়ঙ্কর সংঘর্ষে মৃত অন্তত 11। মমতার জামানায় বেহাল অর্থনীতি, দিল্লিতে নির্মলার সঙ্গে রাজ্যের অবস্থা নিয়ে কথা শুভেন্দুর। শুভেন্দু হিংসাত্মক হয়ে যাচ্ছেন, কালীঘাটে সিআইডির তল্লাশি নিয়ে তৃণমূল সাংসদ বললেন, সবাই বিজেপির লোক। কেন্দ্রের আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে বাংলায়, কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে? ক্ষমতার পুলিশ হাতছাড়া হতেই যত সব বিদ্রোহ, বিক্ষুব্ধ নেতাদের নৈতিকতা নিয়ে কটাক্ষ কল্যাণের। ডবল ইঞ্জিন ধামাকা, বাংলায় গ্রামের বাড়ি অনুমোদন দিল্লির, রাস্তা ও কাজের খাতে এক লপ্তে 1700 কোটি। পুষ্পার পর যুবরাজ, বড় ইঙ্গিত অগ্নিমিত্রার। শির দ্বারা সোজা রাখুন, দিল্লির বৈঠকের পরই মুখ খুললেন মহুয়া মৈত্র।
অমিত শাহের দরবারে ইউসুফ পাঠান, বহরমপুর থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে রাজ্যসভা। মমতার পুরনো ব্যর্থতার ছবি শেয়ার শতরূপের, মনে করিয়ে দিলেন শূন্য সিপিএম নয় বরং তৃণমূলই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা, শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী। তাহলে কি মমতাকেও গ্রেপ্তার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রিয় দর্শক, এবারে আসছে বিস্তারিত খবরে। দীঘার জগন্নাথ মন্দিরে ধাম শব্দ যুক্ত হয় আপত্তি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে সেই আপত্তির কথা জানালেন তিনি। ধাম শব্দ নিয়ে আগে বিতর্ক তৈরি হয়েছিল। এবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, দীঘার জগন্নাথ মন্দির চত্বরের নাম জগন্নাথ ধাম দেখায় ভক্ত, পণ্ডিত এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই বিষয়টি ওড়িশা ও জগন্নাথ দেবের লক্ষ লক্ষ ভক্তের ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত। তিনি আরও লিখেছেন, জগন্নাথ ধাম শব্দটি পুরীতে অবস্থিত জগন্নাথের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নামটির সঙ্গে অপরিসীম আধ্যাত্মিকতা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক জড়িয়ে রয়েছে। বহু ভক্তের বিশ্বাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে, পাশাপাশি ওড়িশার মানুষের অনুভূতি জড়িয়ে রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত দিক বিচার করে এই গভীর উপলব্ধি ও উদ্বেগগুলোর মর্ম বোঝার চেষ্টা করবেন। পুরীর মন্দিরের পবিত্রতা ও স্বতন্ত্র পরিচয় রক্ষা করার জন্য অনুরোধ করেছেন তিনি। চিঠিতে লিখেছেন, দীঘার মন্দির চত্বর থেকে ধাম শব্দ বাদ দিয়ে বিকল্প নাম দিয়ে সংশোধন করা হোক। ওড়িশা বাংলার জনগণের মধ্যে সদ্ভাব ও বন্ধুত্ব শক্তিশালী করতে এটা প্রয়োজন। মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে দূত হয়ে এসেছেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। মঙ্গলবার দীঘার জগন্নাথ ধাম থেকে ধাম শব্দটি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে এটির নাম হবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র। গত বছরের 6ই মে জগন্নাথ ধাম নামকরণ নিয়ে আপত্তি জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন মোহন চরণ মাঝি। অনুরোধ করেছিলেন দীঘার জগন্নাথ মন্দির থেকে যেন ধাম শব্দটি বাদ দেওয়া হয়, কিন্তু সেই সময় ওড়িশা সরকারের আপত্তি কানেই নেয়নি তৎকালীন রাজ্য সরকার। এবার রাজ্যে পালাবদলের পর ফের একই অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সেই অনুরোধ রাখলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার জাল সই কাণ্ডে ফের সময় চেয়ে সিআইডিকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল 5টার সময় ভবানী ভবনে হাজির হওয়ার সময়সীমা ছিল তার, কিন্তু সেই সময়সীমা শেষের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সিআইডিকে চিঠি দিয়ে জানানো হয় তিনি বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন, তাই তাকে সময় দেওয়া হোক। দুপুর থেকে সিআইডির 3টি টিম দলে ভাগ হয়ে গিয়ে পৌঁছে যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া দলীয় অফিস সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাম্মাক স্ট্রিট এবং কালীঘাটের বাড়ির একতলায় থাকা কার্যালয়ে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া দলীয় অফিসে সিআইডি টিম প্রবেশ করতে গেলে প্রথমে তাদের বাধা দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। তিনি দাবি করেন কালীঘাটে দলীয় অফিসের দায়িত্বে তিনি রয়েছেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে রয়েছেন, তাই তাদের অনুপস্থিতিতে তিনি কাউকে দলীয় অফিসে প্রবেশ করতে দেবেন না। টানা 54 মিনিট ধরে সিআইডির সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার পর সিআইডির বিশেষ টিম কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া পার্টি অফিসে প্রবেশ করে তল্লাশির জন্য। একই সঙ্গে তল্লাশি চালানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে। তল্লাশির খবর পেয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কালীঘাটে পৌঁছন এবং ভেতরে প্রবেশ করতে চাইলে সিআইডি টিম সেই অনুমতি দেয় না, ফলে তাকে বাইরে অপেক্ষা করতে হয়। সোমবার বিকেলে কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে সময়সীমা বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে এসেছিল সিআইডি টিম। সোমবার বিকেলে সিআইডি যে প্রতিনিধি দল সেখানে যায় তার জন্য একজনের হাতে ছিল ক্যামেরা। গোটা বিষয়টি তারা ক্যামেরা বন্দী করে রাখেন। অভিষেককে সই কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ভবানী ভবনে তলব করেছিল সিআইডি, কিন্তু অভিষেক সেই হাজিরা এড়ান। বর্তমানে তিনি রয়েছেন দিল্লিতে, কিন্তু সোমবার অভিষেক হাজিরা না হওয়ায় আর সময় দিতে নারাজ ছিল সিআইডি। সোমবার বিকেলে তাই তার কালীঘাটের বাড়িতে পৌঁছে 24 ঘন্টার মধ্যে ফের ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি। এর আগেও তাকে তলব করা হয়েছিল, সেই সময় হাজিরা এড়িয়েছিলেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করার সময় তৃণমূল বিধায়কদের সইতে গরমিল ধরা পড়ে। এই নিয়ে সরব হয়েছিলেন দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তাদের অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর দায়ের করা হয়। তারপরে তদন্তে নেমে একাধিক বিধায়কের নোটিশ পাঠানো হয়।
গত 30শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে নোটিশ পাঠিয়েছিল সিআইডি, কিন্তু সেই দিন সোনারপুরে জনরোষের মুখে পড়েছিলেন তিনি। গত 1 জুন সিআইডির প্রথম হাজিরা এড়ান অভিষেক। অসুস্থতার কথা বলে 15 দিনের সময় চেয়েছিলেন তিনি, কিন্তু তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়েছে। সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল তাকে, কিন্তু দলীয় কর্মসূচি ও বিচারাধীন মামলার কথা বলে দ্বিতীয় হাজিরাও এড়িয়েছেন তিনি। সিআইডি যাতে তাকে গ্রেপ্তার না করে তাই আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে যখন সিআইডির আধিকারিকরা তার 30B কালীঘাটের বাড়ি ঘিরে ফেলেছে, ঠিক তখনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে 10 জন পথে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাংলার পরিবর্তনের রাজনীতি নিয়ে দুই নেত্রীর মধ্যে কথা হতে পারে। এমনকি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বাংলার ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। 15 বছর শাসন ক্ষমতায় থাকা দল মাত্র 80 আসনে জয়ী হয়েছে। যদিও বিধানসভায় দলের রাশ হাতছাড়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর। বিদ্রোহ ঘোষণা করে 58 বিধায়ক আলাদা গোষ্ঠী হিসেবে নিজেদের জাহির করেছে। দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার পদে বসেছেন, যদিও তার নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। 11 জুন ওই মামলার শুনানি রয়েছে বিচারপতি কৃষ্ণ রায়সের এজলাসে। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের ভাঙন ধরেছে। কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়ের নেতৃত্বে বেশ কয়েকজন সাংসদ আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতেই দিল্লি এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কনস্টিটিউশনের ক্লাবে জোটের বৈঠকে যোগ দিতে পৌঁছানোর পরে মমতাকে জড়িয়ে ধরেছিলেন সোনিয়া গান্ধী। শুধু তাই, বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বাদিকেই বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। বরাবরই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে আলাদা দল গড়লেও সোনিয়ার সঙ্গে তার সুসম্পর্কের কোনো চির ধরেনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট না গড়ে যে তিনি ভুল করেছিলেন তা বুঝতে পেরেছেন মমতা। কংগ্রেসের সঙ্গে জোট করলে ভোটে বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতন কংগ্রেস গড়ে জোর ধাক্কার হাত থেকে রক্ষা পাওয়া যেত। নির্বাচনী বিপর্যয়ের পর তাই কংগ্রেসকে কাছে পেতে ঝাঁপিয়েছেন মমতা। মমতা যতদিন বেঁচে আছেন ততদিন ওনার সঙ্গে আছি, বড় কথা বলে ফেললেন দেব। বিধানসভার মতোই লোকসভায় তৃণমূলের সংসদীয় দল ভেঙে খান খান হয়ে গিয়েছে। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আলাদা গোষ্ঠী গড়ে এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। জল্পনা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঘাটালের সাংসদ তথা সুপারস্টার দেবও বিদ্রোহী সাংসদদের সঙ্গে এনডিএতে নাম লেখাতে পারে। তবে এবার সত্যিটা সামনে এলো। এদিন কোলাঘাটের শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে আবারও দেখা গেল তৃণমূল নেতাদের, যেখানে উপস্থিত ছিলেন 2 জন তৃণমূল বিধায়ক এবং 2 জন তৃণমূল সাংসদ। ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল বিধায়ক দীনেন রায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটালেন দেব। না তিনি নতুন তৃণমূলে যাচ্ছেন, না তিনি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, সবটাই জানালেন। অভিনেতা সাংসদের কথায় আজ বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি জানিয়েছেন পরিকল্পনা মতো কাজ এগোবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়েছিল, কিন্তু আমার মনে হয় শেষটা হবে শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমি বহু বছর ধরে এই নিয়ে লড়াই করেছি। এবার মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী এসেছেন, আমি সাংসদ হিসেবে কথা বলছি। গতকাল গ্রামের মাটি কেটে 100 দিনের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও নগর উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এই কাজের সূচনা করতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানান, রাজ্যের স্বচ্ছতার সঙ্গে 100 দিনের কাজ হবে। আগামী জুলাই মাস থেকে এই কাজ 125 দিন হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গতকাল হাওড়ার রাজাপুর থানার জোয়ারকড়ি গ্রাম থেকে রাজ্যে এই কাজ শুরু করলেন পঞ্চায়েত মন্ত্রী। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই কাজের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রামীণ উন্নয়নের জন্য আরো বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রকৃত 100 দিনের কাজে যুক্ত কর্মীরা এই কাজ করবেন। 100 দিনের কাজে আগের সরকারের মতন কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরাট গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কাজ।
পঞ্চায়েত মন্ত্রী নিজে মাটি কেটে কাজের সূচনা করেন। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, 100 দিনের কাজের স্বচ্ছতা রাখতে যাদের কেওয়াইসি আপডেট রয়েছে, অর্থাৎ যারা প্রকৃতই কাজ পাওয়ার যোগ্য, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 100 দিনের বদলে 125 দিনের এই কাজে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে যাতে সঠিকভাবে টাকা পৌঁছে যায়, সে ব্যাপারে নজর রাখবে রাজ্য সরকার। এদিকে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হওয়া এবং কাজ ফিরে পাওয়ায় খুশি গ্রামের সাধারণ মানুষজন। এতদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বার্ষিক 9টি সিলিন্ডার পাওয়া যেত। এবারে সেই সংখ্যা কমিয়ে দিল মোদী সরকার। নতুন পদক্ষেপ অনুযায়ী এই প্রকল্পে এবার থেকে বছরে সর্বাধিক 4টি সিলিন্ডার পাওয়া যাবে। ইতিমধ্যে কার্যকর হয়েছে এই নিয়ম। কিন্তু কেন কমল ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা? প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে জানা যাবে। গড়পড়তা 4টি করে সিলিন্ডার ব্যবহার করেন উপভোক্তারা। সেই কারণে কমিয়ে দেওয়া হয়েছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা। সেটাই একমাত্র কারণ নয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সরকারি সূত্রের দাবি, অনেকেই প্রকল্পের অন্যায় সুবিধা নিচ্ছেন। উপভোক্তার নামে তোলা সিলিন্ডার বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে কিংবা বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে। আর এর ফলে ভর্তুকি ব্যবস্থায় অর্থের অপচয় এবং সরকারের উপর আর্থিক বোঝা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে এমন সিদ্ধান্ত। মনে করা হচ্ছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা কমালে এই প্রবণতায় হ্রাস টানা যাবে। তবে এরই পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, উপভোক্তারা চাইলে এরপরও সিলিন্ডার কিনতে পারবেন। সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু ভর্তুকি কেবলমাত্র 4টি সিলিন্ডারের ক্ষেত্রে পাওয়া যাবে। জনকল্যাণমূলক কর্মসূচিকে আরো কার্যকর করে তোলার লক্ষ্যে কেন্দ্রের প্রশাসনের বিশ্বাস, এর ফলে সম্পদের অপচয় ও ভিন্ন খাতে ব্যবহারের প্রবণতা কমে আসবে এবং দীর্ঘমেয়াদে ভর্তুকি ব্যবস্থাটি আরো স্বচ্ছ হয়ে উঠবে। আপাতত মূল লক্ষ্য এলপিজি সংক্রান্ত সহায়তা যেন কোনো অপব্যবহার ছাড়া প্রকৃত যোগ্য উপভোক্তার কাছে পৌঁছানো অব্যাহত থাকে তা নিশ্চিত করা। বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করতে তৎপর হলেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এ নিয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি। ডবল ইঞ্জিন সরকারের সুফলে এই পরিষেবা দ্রুত চালু হওয়ার ব্যাপারে আশাবাদী সকলে। দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি, বিমান পরিষেবা চালু, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ সহ একাধিক দাবি উঠে এসেছিল বারবার। বিধানসভা নির্বাচনের আগে জেলার এসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। সরকার গঠনের অল্প সময়ের মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। তারই উদ্যোগে রেল, বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের পথে। এবার জেলার আরেক গুরুত্বপূর্ণ দাবি বিমান পরিষেবা চালুর ক্ষেত্রেও কেন্দ্রের দরবারে সরব হলেন তিনি। সরাসরি নয়াদিল্লি থেকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ডক্টর সুকান্ত মজুমদার। বৈঠকে বালুরঘাট বিমানবন্দর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিমান পরিষেবা চালুর বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন তিনি।